হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 10-এ চলে এসেছি। এই ভয়েস চেঞ্জের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের সবথেকে কনফিউজিং টপিক কোয়াজাই প্যাসিভ নিয়ে আলোচনা করব। এই টপিকটা এমনই, এই টপিকটা আমি তোমাদের 99% কনফার্ম যখন আমরা 9, 10 বা ক্লাস 11, 12-এ পড়তাম, তোমরা সবসময় এই ভয়েসটাকে উচ্চারণ করতে কোয়াসি প্যাসিভ, কোয়াসি। কিন্তু আমিও করতাম, কিন্তু পরবর্তীকালে আমি জেনেছি এটার সঠিক প্রোনাউন্সিয়েশন কোয়াসি নয়, কোয়াজাই, কোয়াজাই বা কোয়াজি, কোয়াজাই বা কোয়াজি। তোমরা যেটা ইচ্ছা প্রোনাউন্সিয়েশন করতে পারো, কিন্তু আজকের পর থেকে কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ এই প্রোনাউন্সিয়েশন করবে না। এটা সম্পূর্ণ ভুল প্রোনাউন্সিয়েশন, আমরা সবাই করে এসেছি। কিন্তু এখানে আমরা একদম সঠিক জিনিসটা শিখব, তাই তোমরা এখানে ক্লাস দেখছো। তাই এটার সঠিক উচ্চারণ কোয়াজি প্যাসিভ। এই প্যাসিভটা করতে গেলে আমাদের প্রত্যেকেরই সমস্যা হয়, কিন্তু আজকের ক্লাসে আমি একদম 100% কনফার্মেশন দিয়ে দিলাম, আজকের ক্লাসের পর থেকে তোমাদের কোয়াজি প্যাসিভ সম্বন্ধে কোনো কনফিউশন থাকবে না। কোয়াজি প্যাসিভ, এটাকে প্রথমে যদি আমরা কোয়াজি, এটার মানে জানি। কোয়াজি মানে কি? কোয়াজি মানে হচ্ছে পার্টলি বা অলমোস্ট বা প্রায়। তার মানে এটাকে যদি আমরা কোয়াজি না লিখে যদি সহজে বলতাম অলমোস্ট প্যাসিভ, তাহলে কিন্তু আমাদের আর এত কনফিউশন আসতো না। কেন আসতো না? এই কোয়াজি প্যাসিভটা, এই ওয়ার্ডের টার্মটার মানে আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি যে কোয়াজি মানে অ্যাকচুয়ালি কী। কোয়াজি মানে হচ্ছে অলমোস্ট বা প্রায়। তাহলে যদি আমরা লিখি অলমোস্ট প্যাসিভ, তার মানে কি দাঁড়াচ্ছে? প্রায় প্যাসিভ। কিন্তু যে সেন্টেন্সটা অলমোস্ট প্যাসিভ বা প্রায় প্যাসিভ, সেটাকে আমাদের আবার প্যাসিভ করতে হবে। তার মানে কি? এটা প্রায় প্যাসিভ হলেও অ্যাকচুয়ালি প্যাসিভ নয়। কেন নয়? আমরা সেন্টেন্সের মাধ্যমে এর যাবতীয় কনসেপ্ট স্টেপ বাই স্টেপ শিখে নেব, কারণ একমাত্র এক্সাম্পলের মাধ্যমে বুঝলেই আমরা কোয়াজি প্যাসিভ সম্বন্ধে সঠিক ধারণা নিতে পারবো। দেখো, প্রথমে আমরা কি লিখেছি? ভার্বস উইথ কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। কেন লিখেছি, কী জন্য লিখেছি, আগে আমরা সেন্টেন্স দেখব, তারপরে বলবো। প্রথম সেন্টেন্স কি? হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট মানে কি? মধু খেতে মিষ্টি। এইবারে তোমাদের মনে হতে পারে এখানে অবজেক্টটা কই? তোমাদের এখানে সুইটকে কিন্তু মনে হতে পারে অবজেক্ট, কিন্তু এখানে সুইট অবজেক্ট নয়। আর তোমাদের মনে হতে পারে হানি, আমরা তো প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট হয় সে কোনো কাজ করে না, কিন্তু এখানে অ্যাক্টিভেই যে সাবজেক্ট সেই তো কোনো কাজ করছে না। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এখানে মধু কি কোনো কাজ করছে? নিশ্চয়ই কেউ একজন খেয়েছে, তারপরে সে বলেছে হানি টেস্ট সুইট। তার মানে মধু কিন্তু এখানে কোনো, বা হানি কিন্তু এখানে কোনো ফাংশন করছে না। এই জিনিসটা কিন্তু কোয়াজি প্যাসিভে আমাদের বুঝতে হবে। ওই জন্যই আমরা এখানে বলেছি কোয়াজি প্যাসিভ। তার মানে কি? অ্যাক্টিভে যে সেন্টেন্সটা আমরা লিখছি অ্যাক্টিভ ভয়েসে, সেইটাকেও প্রায় প্যাসিভের মতোই আমাদের মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা অ্যাক্টিভেই লিখেছি। এইবারে সেন্টেন্সটাকে আমরা ভেঙে ভেঙে দেখি যে আমরা এখানে কি বোঝাতে চাইছি। দেখো, হানি আমরা এখানে সাবজেক্ট করেছি, টেস্ট এখানে আমরা ভার্ব করেছি, সুইটটা তাহলে এখানে কি? সুইটটা কি? এটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো বা অ্যাডজেক্টিভও বলতে পারি। এটা কেন কমপ্লিমেন্ট? আমরা কমপ্লিমেন্ট কি জেনেছিলাম টেন্সের চ্যাপ্টারে, যে কমপ্লিমেন্ট হয় সাবজেক্ট বা অবজেক্ট সম্বন্ধে কিছু বাড়তি ইনফরমেশান দেবে। এখানে সুইটটা কার সম্বন্ধে বাড়তি ইনফরমেশান দিচ্ছে? হানি সম্বন্ধে, কারণ হানিটা কি? খেতে মিষ্টি। তা এই হানির বাড়তি ইনফরমেশান হচ্ছে সুইট, আর আমরা সুইট মানে একটা অ্যাডজেক্টিভও জানি। তাই এটাকে আমরা কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ, তোমাদের যেটা মনে হয় বোঝার জন্য সেটাই ধরতে পারো। কিন্তু এই হানি টেস্ট সুইট, এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট ধরি, তাহলে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জটা করতে আরও সুবিধা হবে। কেন হবে? দেখো, হানি টেস্ট সুইট, এখানে তোমাদের মনে হতে পারে যে হানি টেস্ট সুইট, হানি কি হানিকে টেস্ট করছে? মানে মধু কি মধুকে টেস্ট করছে? না, এখানে আমরা মধুকে সাবজেক্ট করলেও আমরা এটাকে ওই বলেছি অলমোস্ট প্যাসিভ, কোয়াজি প্যাসিভ।
আমরা এখানে মধুকে সাবজেক্ট করেছি যে মধুর টেস্টটা কি সেটা জানার জন্য। তার মানে এটা নয় যে মধু মধুকেই টেস্ট করেছে। আমরা ছোটোবেলা থেকেই এই সেন্টেন্সটা থেকে কোয়াজি প্যাসিভ শিখে আসছি, আর আমরা একটা ফরমেশন জেনে আসছি, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। কিন্তু আমরা ওটাকে কেন করছি, কী জন্য করছি, তার কোনো মাথামুন্ডুই আমরা কোনোদিন বুঝতে পারিনি। কিন্তু আজকে আমরা ভেঙে ভেঙে করব যে কেন আমাদের কোয়াজি প্যাসিভের দরকার হয়ে পড়লো। ধরো এখানে আমরা লিখেছি হানি টেস্ট সুইট, এটাকেই আমরা যদি প্যাসিভে কনভার্ট করতে চাই তাহলে আমাদের প্রথমে মাথায় আসবে যে এখানে তো আমরা কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ দেখছি, আমাদের তাহলে অবজেক্ট কই, তাহলে আমরা ভয়েস চেঞ্জ করব কি করে। এই জন্যেই কোয়াজি প্যাসিভ এসছে, যাতে আমরা একটু কনফিউশন তৈরি হয়, আমরা একটু উন্নত ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে যখন তোমরা দেখবে কোনো একটা সাবজেক্ট এবার কোয়াজি প্যাসিভ কী সেটা জেনে রাখো। আগে আমরা একটু কনফিউশন ক্লিয়ার করলাম। কোয়াজি প্যাসিভ তোমরা কি করে বুঝবে, যখন কোনো দেখবে একটা সাবজেক্ট সেটা নন লিভিং থিংস, মানে যার কোনো প্রাণ নেই সেই রকম একটা বস্তু সাবজেক্ট হচ্ছে, যার প্রাণ নেই, মানুষ নয় বা যার প্রাণ আছে এমন কোনো জিনিস নয়, যার প্রাণ নেই এমন কোনো জিনিস সাবজেক্ট হচ্ছে, তারপরে আমরা ভার্ব বসছি এবং সেই নন লিভিং থিংস বা সেই যে জিনিসটার প্রাণ নেই যে সাবজেক্ট হয়েছে তার সম্বন্ধে কোনো একটা ভালো কথা বা তার সম্বন্ধে কোনো প্রশংসা বা তার একটা কোয়ালিটি আমরা বোঝাবো বা তার সম্বন্ধে বাড়তি কোনো ইনফরমেশান দেব, তখন আমরা বুঝে যাব যে এটা আমাদের কোয়াজি প্যাসিভ। তখন আমাদের বুঝতে হবে এটা কোয়াজি প্যাসিভ। তাহলে আমরা দুটো জিনিস দেখে এটাকে বুঝবো। এক, আমাদের সাবজেক্ট হবে নন লিভিং থিংস যার কোনো প্রাণ নেই, তারপরে আমাদের ভার্ব বসবে, তারপরে আমাদের বসবে ওই সাবজেক্ট সম্বন্ধে কোনো কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বা ওই সাবজেক্ট সম্বন্ধে কোনো গুণ বা ওই সাবজেক্ট সম্বন্ধে কোনো বাড়তি ইনফরমেশান। সেই সাবজেক্টটাকে অবশ্যই নন লিভিং থিংস হতেই হবে। ক্লিয়ার? কিন্তু এরপরে আমরা দেখব যে নন লিভিং থিংস না হয়েও কীভাবে আমরা প্যাসিভে কনভার্ট করি। কিন্তু প্রথম রুলস আমাদের জানতেই হবে। আমরা প্রথমে যে ভার্ব উইথ কমপ্লিমেন্ট দেখছি, এখানে আমাদের দেখতে হবে যে যেন এটাকে নন লিভিং থিংসই হয়। ক্লিয়ার? দেখো এখানে হানি, নিশ্চয়ই এর কোনো প্রাণ নেই। টেস্ট সুইট, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই আমরা দুভাবে করতে পারি। প্রথমে আমরা ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি সেটাই করি। দেখো প্রথমে আমাদের যে সাবজেক্ট আছে আমরা সেটা বসাই, তারপরে আমরা কি বি নিই, বি এর এম, ইজ অথবা আর। তাহলে হানির পরে আমরা এম নেব না ইজ নেব না আর নেব? সব সময় হানির পরে আমরা যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা নেব ইজ। এই হানি ইজ এই সাবজেক্ট আর বি অক্সিলারি নেওয়ার পর আমরা এখানে যে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ আছে সেটাকে বসাবো প্রত্যেকটা প্যাসিভের ক্ষেত্রেই। তারপরে আমরা কি জানি, আমরা একটা হোয়েন নিই। হোয়েনের পর আমরা একটা প্রোনাউন নিই, সেটা হচ্ছে কি ইট প্রোনাউন। আচ্ছা, ইট প্রোনাউন না নিয়ে আমরা তো আই, উই, মি নিতে পারতাম, তাহলে আমরা ইট কেন নিলাম? কারণ ইট সবসময় নন লিভিং থিংসের ক্ষেত্রেই বসে। ক্লিয়ার? তাহলে আমরা ইট প্রোনাউন নিই। ইট প্রোনাউন নেওয়ার পর আমাদের আবার সেই বিয়ে ফিরে যেতে হবে, কারণ আমরা এখানে আর একটা সেন্টেন্স ছোট্ট করে তৈরি করব। ইজ, ইটের পরে অবশ্যই ইজ বসবে। এখানে তাহলে মেন ভার্ব কি আছে? টেস্ট। এই টেস্টের আমাদের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে, যেটা আমরা প্রত্যেক প্যাসিভের ক্ষেত্রেই শিখে এসেছি। তাহলে হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে প্রথম নিয়মে আমরা কি দেখলাম, একটু ভালো করে তোমরা নিয়মটা নোট করেও নিতে পারো। প্রথমে আমরা যে নন লিভিং থিং যে সাবজেক্ট থাকবে সেটা বসাবো, তারপর সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের বি অক্সিলারি নিতে হবে, এম অথবা ইজ অথবা আর, যেখানে হানির পরে আমরা ইজ। এই ইজ নেওয়ার পর আমাদের যে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ থাকবে সেটা নিতে হবে। তারপরে আমাদের এটাকে প্যাসিভে কনভার্ট করার জন্য একটা হোয়েন নিতে হবে। হোয়েন নেওয়ার পর আমাদের একটা প্রোনাউন নিতে হবে সেন্টেন্স একটা নতুন করে প্যাসিভের আকারে তৈরি করার জন্যে। ইটের পরে আমাদের আবার সেই বিয়ে ফিরে যেতে হবে, এম অথবা ইজ অথবা আর। ইটের পরে অবশ্যই ইজ। তারপরে আমাদের যে ভার্বটা এখানে দেওয়া থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম। এইটা গেল, আমরা এটাকে ছোট থেকে শিখে আসছি, কিন্তু আমরা কোনোদিন ভেঙে ভেঙে শিখিনি যে কেন আমরা কোয়াজি প্যাসিভটাকে কিভাবে কনভার্ট করছি। তাহলে এই যে আমরা প্যাসিভটাকে করলাম, এটা আমাদের প্যাসিভটাকে এইরকমভাবে করতে হলো কেন, এটাকে যদি আমরা ভেঙে বুঝি তাহলে কিন্তু আমরা 1 সেকেন্ডে বুঝে যাবো। দেখো, হানি ইজ সুইট, হানি ইজ সুইট,
মধু হয় মিষ্টি, মধু হয় মিষ্টি when it is tested, যখন এটাকে টেস্ট করা হয়। তাহলে দেখো মধু হয় মিষ্টি যখন এটাকে টেস্ট করা হয়। তাই আমি কি বলেছিলাম, মধু একটা নন লিভিং থিংস, তাই কাউকে একজনকে টেস্ট করতে হবে তবেই সে তার স্বাদটা বুঝতে পারবে। তাই হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি হয় মিষ্টি হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটাকে টেস্ট করা হয়। এইবারে তোমরা অনেক সময় দেখবে বিভিন্ন যে কোনো তোমরা ফেসবুক গ্রুপ দেখতে পারো বা যে কোনো জায়গায় তোমাদের দিয়ে দেয় হানি ইজ সুইট, এটাকে দিয়ে ভয়েস চেঞ্জ করতে। তখন তোমরা সেখানে কমেন্ট করে দেবে যে যখন আমরা হানি ইজ সুইট লিখবো তখন আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে মেন ভার্বকে অ্যাম ইজ আর হলে হবে না, তাকে অবশ্যই ডু ভার্ব হতে হবে। ডু ভার্ব কি, বি ভার্ব কি, হ্যাভ ভার্ব কি, সেটা আমরা আগে আলোচনা করে নিয়েছি, আর আলোচনা করার দরকার নেই বলেই আমার মনে হয়। তাহলে তোমরা যখন কোনো ফেসবুক পেজ বা যে কোনো পেজে দেখবে যে হানি ইজ সুইট দিয়ে ভয়েস চেঞ্জ তোমাদের করতে বলছে, তোমরা তাকে ডাইরেক্ট বলে দেবে যে যদি কোনো মেন ভার্ব অ্যাম অথবা ইজ অথবা আর হয় তাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না, মেন ভার্বকে অবশ্যই ডু ভার্ব হতেই হবে। তাহলে যখন হানি টেস্ট সুইট, এটা আমরা ছোট থেকে জেনে এসেছি, কিন্তু এটা কেন আমরা প্যাসিভে কনভার্ট করি আশা করছি তোমরা আজকে বুঝতে পেরেছো। এইবারে এই তো গেল আমরা প্রথম যেটা আমরা ছোট থেকে শিখে এসেছি, কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে এসেছি, আমাদের একটু অ্যাডভান্স রুলসও জেনে রাখা দরকার, নাহলে বা তোমরা আমার ক্লাসে ইন্টারেস্ট দেখাবেই কেন। তাহলে এটাকে যদি আমরা একটু অন্যরকম ধাঁচে করতে চাই, এই এত বড় সেন্টেন্স আমরা তৈরি করব না, আমরা জাস্ট ছোট্ট কনসেপ্টের মাধ্যমে জেনে নেবো। দেখো এই হানি টেস্ট সুইটের মধ্যে আমরা যেমন হানিটাকে বসিয়েছি, সাবজেক্টই করছি, তারপরে আমরা বি বসাই, ইজ অ্যাম ইজ আর এর ইজ বসাই। এবার যে ভার্বটা দেওয়া থাকবে তার পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো, তারপরে আমরা কি বসিয়ে দেবো, যে অ্যাডজেক্টিভে আছে সেটা। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স রুলস। হানি ইজ টেস্টেড সুইট, তার মানে কি, হানি ইজ টেস্টেড সুইট, মধু খেতে মিষ্টি বা মধুর স্বাদ মিষ্টি। এটা আমাদের প্যাসিভে কনভার্ট হয়ে গেল। তাই তোমাদের যেটা মনে হবে সহজ তোমরা সেটাই করবে, তাহলে পরেরগুলো আমাদের করতে আরও সুবিধা হয়ে যাবে। দেখো, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, ফুল থেকে সুগন্ধ বেরোয়। ফ্লাওয়ার স্মেলস সুইট, বা ফুল সুগন্ধ দেয়। এটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে সুগন্ধ তো দিচ্ছে, কিন্তু কাউকে তো ওইটাকে স্মেল করতে হচ্ছে বা গন্ধটা নিতে হচ্ছে, তবেই তো সে ফ্লাওয়ারের স্মেলটাকে বুঝতে পারছে সেটা সুন্দর না খারাপ। তাই আর ফ্লাওয়ারটা কি আমাদের একটা নন লিভিং থিং, তারপরে ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে যদি আমরা এই হোয়েন দিয়ে করতে চাই, আমরা আবার দ্য ফ্লাওয়ারটাকে সামনে বসাবো, তারপরে বি এর কি নেবো, ইজ, তোমরা সবাই জানো কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে আমরা কি নেবো, সুইট, কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। হোয়েন ইট প্রোনাউন, ইজ বি অক্সিলারি, স্মেলের পাস্ট পার্টিসিপল স্মেলড। এই হয়ে গেল আমাদের কোয়াসি প্যাসিভ। এটাকে যদি আমরা আমাদের অ্যাডভান্স রুলস অনুযায়ী করতে চাই আরও সহজ, দ্য ফ্লাওয়ার, তারপরে আমরা বসাবো ইজ, স্মেলের পাস্ট পার্টিসিপল স্মেলড, সুইট। তোমাদের যদি মনে হয় হোয়েন দিয়ে তোমরা কনফিউশন হয়ে যাচ্ছ, তোমরা মনে রাখতে পারছো না, তোমরা যে কোনো একটা মেথড ফলো করতে পারো। ক্লিয়ার? তারপরটা কি, দ্য গ্রাপস টেস্ট শাওয়ার, আঙুর খেতে মিষ্টি। এখানে দেখো দ্য গ্রাপস আমরা বলেছি, দ্য গ্রাপসটাকে আমরা প্লুরালে কনভার্ট করেছি, তাই আমরা টেস্টের সঙ্গে এস যোগ করিনি। সেই একই ক্ষেত্রে দ্য গ্রাপস একটা নন লিভিং থিংস, তার টেস্টটা কেমন, শাওয়ার, টক, কেউ একজন খাচ্ছে তবে তো বুঝতে পারছে। তাই এটাকে যদি আমরা আবার কোয়াসি প্যাসিভ অনুযায়ী কনভার্ট করি, কি হবে, দ্য গ্রাপস। এবার আমরা অ্যাম ইজ আর এর কি বসাবো, এটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু নয়, এটা আমাদের একটা প্লুরাল নাম্বার, তাই আমরা বসাবো আর। তারপরে আমরা যেমন বসাই তেমন বসিয়ে দিই, অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট। হোয়েন যেটা বসাই সেটা, ইট প্রোনাউন, ইট ইজ টেস্টেড। দ্য গ্রাপস আর সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড। এটাকে যদি আমরা অ্যাডভান্স রুলস অনুযায়ী করতে চাই,
দ্য গ্র্যাপস আবার বসিয়ে দিই, দ্য গ্র্যাপস আর টেস্টের পাস্ট পার্টিসিপল টেস্টেড, সাওয়ার কমপ্লিমেন্ট। আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। যেটা তোমাদের সুবিধা হবে সেটা করো। দ্য গ্লাস ফিলস ওয়ার্ম, গ্লাসটাকে মানে গরম অনুভব হচ্ছে, হয়তো ওখানে গরম জল রাখা আছে তাই অনুভব হচ্ছে, কিন্তু কেউ একজন গ্লাসটাকে ধরেছে তবে কিন্তু তার গরম অনুভব হচ্ছে। গ্লাসটা তো অবশ্যই গরম আছে, কিন্তু কেউ একজন ধরতে হবে তবে তো সেটা গরম অনুভব করতে লাগবে। গ্লাস তো আর অনুভব করে বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ ও নন লিভিং থিংস। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, আবার ওই গ্লাসটাকে প্রথমে লিখে দিই, দ্য গ্লাস ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়ার্ম বসাবো, হোয়েন বসাবো, ইট বসাবো, ইজ বসাবো, ফেল্ট, ফিলের পাস্ট পার্টিসিপল ফেল্ট। এটাকেই যদি আমরা অ্যাডভান্স রুলস অনুযায়ী করতে চাই, দ্য গ্লাস, বি এর ইজ বসিয়ে দিই, ফিলের ফেল্ট পাস্ট পার্টিসিপল, ওয়ার্মের ওয়ার্ম বসিয়ে দিলাম। কমপ্লিট আমাদের ভয়েস চেঞ্জ। একদম সিম্পল, যদি আমরা একটু বুঝে করি। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ওয়েদার ফিলস হট, আবহাওয়াটা গরম। আবহাওয়াটা আমরা গরম কেন অনুভব করছি? তাহলে কে গরম অনুভব করছে? আবহাওয়াটা না কোনো মানুষ বা কোনো লিভিং থিংস? লিভিং থিংস নিশ্চয়ই অনুভব করছে বা মানুষ অনুভব করছে, তারা কিন্তু আবহাওয়াটা অনুভব করছে গরম। তাহলে দ্য ওয়েদার কিন্তু নন লিভিং থিংস। আমাদের ফর্মুলা অনুযায়ী কি দ্য ওয়েদারটাকে আমরা বসিয়ে দিই, বি এর ইজ বসাই, এম ইজ আর এর, হট অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট বসিয়ে দিই, হোয়েন বসিয়ে দিই, ইজ বসিয়ে দিই, ফিলের পাস্ট পার্টিসিপল ফেল্ট বসিয়ে দিলাম। ভয়েস চেঞ্জ কমপ্লিট। দ্য ওয়েদার ইজ হট হোয়েন ইট ইজ ফেল্ট। দ্য ওয়েদার ইজ হট, আবহাওয়া হয় গরম, হোয়েন ইট ইজ ফেল্ট, যখন এটাকে অনুভব করা হয়। অনুভব করা করবে, আমরা করব। তাহলে আমরা লিভিং থিংস, আমরা অনুভব করছি, কিন্তু আমাদের ক্রাসি প্যাসিভে অ্যাক্টিভ অনুযায়ী মনে হচ্ছে যে আবহাওয়াটাই অনুভব করছে, কিন্তু অ্যাকচুয়ালি আবহাওয়াটা অনুভব করছে না, আমরা অনুভব করছি, যেটা আমরা প্যাসিভে যখন কনভার্ট করছি ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে এটাকেই যদি আমরা অ্যাডভান্স রুলসে ফলো করি, কি লিখব? দ্য ওয়েদার ইজ ফেল্ট হট। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এই তো গেল আমরা ভার্বস উইথ কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ কেন লিখেছিলাম। কারণ এই কোয়াজাই প্যাসিভকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ভার্বস উইথ কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ, আর একটা আমরা নেক্সট পার্টে শিখছি, সেটা হচ্ছে কি ভার্বস উইথ কমপ্লিমেন্ট উইথাউট কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। উইথ কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ যেটা দেখলাম প্রত্যেকটাই একটাতে অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট নিয়েছে। এইবারে আমরা কোয়াজাই প্যাসিভের যখন সেকেন্ড পার্ট দেখব, সেখানে আমরা দেখব উইথাউট কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। উইথাউট কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ দেখার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একদম খুব নিখুঁতভাবে এটাকে করতে হবে বা বুঝতে হবে। দেখো, আগে আমি একটা সেন্টেন্স বোঝাই, তারপরে তোমাদের ডিটেলসে আসছি। দ্য হোম থিয়েটার ইজ সাউন্ডিং। দ্য হোম থিয়েটার ইজ সাউন্ডিং, এটা মনে হচ্ছে না যেটা প্যাসিভেই আছে। ওই বলেছিলাম কোয়াজাই প্যাসিভ মানে কি অলমোস্ট প্যাসিভ, প্রায় প্যাসিভ, কিন্তু প্যাসিভ নয়। দ্য হোম থিয়েটার ইজ সাউন্ডিং মানে কি হোম থিয়েটারটা সাউন্ড দিচ্ছে। আচ্ছা, হোম থিয়েটারটা কি নিজে থেকে কোনোদিন সাউন্ড দিতে পারবে যদি কোনো মানুষ সেটাকে না চালায়? ভেরি গুড। তাহলে দ্য হোম থিয়েটারটা কি এটা নন লিভিং থিং। কিন্তু এখানে আমরা দেখব একটা নন লিভিং লিভিং দুটোর ক্ষেত্রেই আমরা একটু কনফিউশনে আসবে, কিন্তু সেই কনফিউশনটা আমরা পরে ক্লিয়ার করব। আগে আমাদের প্রথম কনফিউশনে দেখা যাক। দ্য হোম থিয়েটার ইজ সাউন্ডিং মানে কি হোম থিয়েটারটা সাউন্ড দিচ্ছে বা আওয়াজ দিচ্ছে, মানে কি ওখানে কোনো গান ফান হচ্ছে। তাই এটাকে আমরা যখন করব আমাদের খেয়াল রাখতে হবে এই সেন্টেন্সগুলো একদম প্রেজেন্ট কন্টিনিউয়াসের আকারে থাকবে। তাই এটাকে আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে একটা রুলসই ফলো করতে হবে, একদম সিম্পল রুলস। দেখো, দ্য হোম থিয়েটার ইজ সাউন্ডিং মানে কি হোম থিয়েটারে গান বাজছে বা সাউন্ড দিচ্ছে। তাই এটাকে যদি আমরা প্যাসিভে কনভার্ট করি, আগে আমরা সেন্টেন্সটাকে লিখি, তারপর তোমরা বোঝাচ্ছি। তাহলে দ্য হোম থিয়েটারটাকেই আমরা সাবজেক্ট করব। এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসের আকারে লেখা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের আকারে কি জানি, এম ইজ আর অক্সিলারি নিতে হয়, তাহলে এখানে আমরা ইজ নিয়ে নিলাম।
এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াসের আকারে লেখা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের আকারে লেখার জন্য কি বি অক্সিলারি নিয়েছিলাম, অ্যাম ইজ আর এর পরে ভেরি গুড বিং। এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কেন করলাম। এইবারে এখানে যে ভার্বটা থাকবে, এতটুকু কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তারপর আমি বলছি যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে আমরা এখানেও সাবজেক্ট করছি। তারপরে বি অক্সিলারির জন্য অ্যাম ইজ আর এ ইজ নিচ্ছি, কারণ হোম থিয়েটার একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের আকারে লেখা। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আমরা কি নিচ্ছি, বিং নিচ্ছি। এইবারে যে মেন ভার্বটা থাকবে তার জাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমরা বসিয়ে দিতে পারি ঠিকঠাক, আমাদের ভয়েস চেঞ্জ 200% সঠিক। তাহলে সাউন্ডের পাস্ট পার্টিসিপল কি, সাউন্ডেড। তাহলে দ্য হোম থিয়েটার ইজ বিং সাউন্ডেড, দ্য হোম থিয়েটার ইজ বিং সাউন্ডেড। ইজ বিং সাউন্ডেড মানে এখানে আমরা একটা প্যাসিভ সেন্স বুঝতে পারছি কি, দ্য হোম থিয়েটার ইজ বিং সাউন্ডেড বাই সামওয়ান। বাই সামওয়ানটাকে যদি আমরা উজ্জ রাখি, কারণ হোম থিয়েটারটা এখানে মনে হচ্ছিল ইজ সাউন্ডিং মানে হোম থিয়েটারটা নিজে নিজে চলছে, কিন্তু যখন আমরা প্যাসিভ করছি তখন আমরা বুঝতে পারছি দ্য হোম থিয়েটার ইজ বিং সাউন্ডেড মানে হোম থিয়েটারটা কেউ চালিয়ে তাকে সাউন্ড দেওয়া হচ্ছে। তাহলে মানুষ তো চালিয়েছে তবেই তো হোম থিয়েটারটা চলছে। ক্লিয়ার? তাহলে দ্য হোম থিয়েটার ইজ বিং সাউন্ডেড বাই সামওয়ান মানে হোম থিয়েটারটা কারোর দ্বারা চালিত হয়েছে তবেই সে সাউন্ডটা দিচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা দেখা যাক। দ্য গিটার ইজ প্লেয়িং মানে কি, দ্য গিটার ইজ প্লেয়িং মানে কি গিটার বাজছে, কেউ তো একজন গিটারটাকে বাজাচ্ছে, নাহলে কি গিটারটা এমনি এমনি বাজছে? ভেরি গুড। তাহলে এটাকেই যদি আমরা ভয়েস চেঞ্জের আকারে করতে চাই কি করব আমরা, দ্য গিটারটাকে আগে আমরা সাবজেক্ট করে নিই, তারপরে যেমন ইজ আছে ইজ বসাই, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য ইজ অক্সিলারি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বিং, প্লের পাস্ট পার্টিসিপল তোমরা সবাই জানো প্লেড। দ্য গিটার ইজ বিং প্লেড মানে কি গিটারটাকে কারোর দ্বারা বাজানো হচ্ছে। দ্য গিটার ইজ বিং প্লেড বাই সামওয়ান, দ্য গিটার ইজ বিং প্লেড বাই সামওয়ান কারোর দ্বারা গিটারটাকে বাজানো হচ্ছে। কিন্তু অ্যাক্টিভেও আমরা এটা লিখতে পারি দ্য গিটার ইজ প্লেয়িং, গিটারটা বাজছে। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। দ্য ড্রামস আর বিটিং, ড্রামসগুলো যেগুলো তোমরা দেখো এরকম করে বিভিন্ন গানের প্রোগ্রামে বাজানো হয়, ড্রামস আর বিটিং মানে কি ড্রামসগুলো বাজছে। ড্রামস কি নিজে নিজে বাজতে পারে? তাকে তো বাজাতে হবে, তাই কেউ একজন তো ড্রামসটাকে বাজাচ্ছে, তাহলে ভয়েস চেঞ্জ আমরা সবাই করে নিতে পারবো। ভেরি গুড। দেখো তার ড্রামসটাকে আমরা আবার বসিয়ে দিই, তাহলে আমরা অ্যাম ইজ আর কি নেব, ভেরি গুড আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য বিং, বিটের পাস্ট পার্টিসিপল বিটেন, দ্য ড্রামস আর বিং বিটেন বাই সামওয়ান। এটা যদি আমরা আন্ডারস্টুড করি, দ্য ড্রামস আর বিং বিটেন তার মানে কি ড্রামসগুলোকে বাজানো হচ্ছে বাই সামওয়ান কারোর দ্বারা। দেখো দ্য কাইট ইজ ফ্লাইং, দ্য কাইট ইজ ফ্লাইং ঘুড়িটা উঠছে, ঘুড়িটা কি নিজে নিজে উঠতে পারবে যদি কেউ না ওড়ায়? দেখো তাহলে দ্য কাইটটাকে আমরা আবার বসাই, ইজ বিং ফ্লাই ফ্লু ফ্লোন, দ্য কাইট ইজ বিং ফ্লোন তার মানে কি ঘুড়িটাকে ওড়ানো হচ্ছে, ঘুড়িটাকে ওড়ানো হচ্ছে। বুঝতে পারলে? এইবারে দ্য কাউ ইজ মিল্কিং, দ্য কাউ ইজ মিল্কিং গরুটা দুধ দিচ্ছে। এটা তোমাদের একটা মনে হতে পারে যে আমরা তো একটু আগে আমি বলেছিলাম যে লিভিং আর নন লিভিংয়ের মধ্যে আমাদের একটা কনফিউশন আসবে একটু পরে। তোমাদের মনে হতে পারে যে আমি তো আগে বলেছিলাম যে প্যাসিভ আমরা যখন করব আগে আমরা দেখব অ্যাক্টিভের সাবজেক্ট কি, সেটা যদি নন লিভিং হয় তবেই আমরা কোয়াজি প্যাসিভের ভয়েস চেঞ্জটাকে প্যাসিভে কনভার্ট করতে পারবো। কিন্তু এখানে তো দেখছি দ্য কাউ বসে গেছে, এখানেই কনসেপ্ট। কি কনসেপ্ট? দেখো দ্য কাউ ইজ মিল্কিং গরু দুধ দিচ্ছে, গরুটা কিন্তু একটা লিভিং থিং, কিন্তু দ্য কাউ ইজ মিল্কিং যখন আমরা বলছি তখন কি গরুটা কি নিজে থেকে দুধ দিচ্ছে? তোমাদের কি মনে হয়? কেউ তো গরুর দুধটাকে দুইছে তবেই তো দুধটা দিচ্ছে।
বুঝতে পেরেছো? তাহলে এখানে নন লিভিং আর লিভিংয়ের মধ্যে কি কনফিউশন আমাদের দূর করতে হবে, যেখানে আমাদের লিভিং সাবজেক্ট থাকলেও সে কিন্তু সরাসরি কাজটা করছে না। গরু কি এখানে সরাসরি কাজটা করছে, না কারোর দ্বারা মিল্কিং করা হচ্ছে? তাহলে দ্য কাউ ইজ মিল্কিং মানে কি গরু দুধ দিচ্ছে, তার মানে কেউ একজন গরুর দুধ দুইছে। তাহলে দ্য কাউ ইজ মিল্কিং এখানে আমাদের লিভিং থিংকে সাবজেক্ট দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে সাবজেক্টটা মনে হতে পারে ফাংশন করছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট কাজটা করছে না, কারণ বাই সামওয়ান কিছুটা এখানে হচ্ছে, সেটা আমরা প্যাসিভ করলে বুঝতে পারবো। দেখো তাহলে দ্য কাউটাকে আমরা আগে বসিয়ে দিই, ইজ যেমন আছে বসিয়ে দিই, কন্টিনিউয়াসের ফর্ম হিসাবের জন্য বিং বসিয়ে দিই, মিল্কিংয়ের পাস্ট পার্টিসিপল মিল্কড, দ্য কাউ ইজ বিং মিল্কড। তাহলে দ্য কাউ ইজ বিং মিল্কড বাই সামওয়ান, বুঝতে পারলে? দ্য কাউ ইজ বিং মিল্কড বাই সামওয়ান, দ্য কাউ ইজ বিং মিল্কড বাই সামওয়ান মানে গরুর দুধ দেওয়া হচ্ছে কারোর দ্বারা। তাহলে যদি আমাদের কোনো সময় হঠাৎ করে দেখি যে এখানে একটা আমাদের লিভিং সাবজেক্ট এসে গেছে যার প্রাণ আছে, সেটাকে দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সেখানে সাবজেক্টটা লিভিং থাকলেও বা যার প্রাণ আছে এমন সাবজেক্ট থাকলেও অ্যাকচুয়ালি সে ফাংশন করবে না, এইরকম অর্থেই ব্যবহার হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ভার্বস উইথ কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ, ভার্বস উইথাউট কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভের দুটো কোয়াজাই প্যাসিভের কনসেপ্ট। তোমরা স্ক্রিনশট নিতে পারো। তাহলে এই যে দুটো কনসেপ্ট আমরা শিখলাম কোয়াজাই প্যাসিভের, আশা করছি তোমাদের কোয়াজাই প্যাসিভ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর একটা জিনিস মাথায় রাখো, অনেক সময় কোয়াজাই প্যাসিভের ওই আমি কি বললাম, হানি ইজ সুইট, হানি ইজ সুইট, যখন কোনো সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এইসব ভার্ব মেন ভার্ব হিসাবে থাকবে, তখন তোমরা যে কোনো জায়গায় দেখবে সেটাকে কেটে দেবে আর বলে দেবে যদি অ্যাম, ইজ, আর দিয়ে মেন ভার্ব করা হয় তাহলে সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না। মেন ভার্বকে অবশ্যই ডু ভার্ব হতেই হবে, তবেই সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তাই যদি তোমরা আবার কোথাও দেখো দ্য ফ্লাওয়ার ইজ সুইট বা দ্য গ্র্যাপস আর শাওয়ার, এখানে টেস্ট ডু ভার্ব না দিয়ে অ্যাম, ইজ, আর ভার্ব দিয়ে তোমাদের বলে দিয়েছে কোয়াজাই প্যাসিভ করো, তোমরা বুঝে যাবে ওটা ভুল সেন্টেন্স। এবারে তোমরাই তাকে গিয়ে বলবে এটা ভুল সেন্টেন্স। তাহলে এখানে শুধু কনসেপ্ট আমাদের যদি একটু ক্লিয়ার থাকতো ছোট থেকে, তাহলে কিন্তু আমাদের কোয়াসিটাকে আমরা কোয়াসি শিখতাম না, কোয়াসিটাকে আমরা কোয়াজাই শিখতাম। আর আমাদের কোয়াজাইয়ের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা যদি আমরা শিখে নিতে পারতাম তাহলে আমরা এই কোয়াজাই প্যাসিভের ভয়েস চেঞ্জ অনায়াসে করতে পারতাম, যেটা আমিও যখন 9-10-এ পড়তাম ভুল করতাম। কিন্তু আজকের পর থেকে আমি তোমাদের যেভাবে শেখালাম, আশা করছি তোমরা আর কখনোই কোয়াজাই প্যাসিভের ভুল করবে না, সেটা তোমরা স্কুল স্টুডেন্ট হও বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তার স্টুডেন্ট হও। তাহলে ক্লাসটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।